রে শোনি, তুই কি ভাবলি এত সহজে ছাড়া পেয়ে যাবি আমার হাত থেকে? না, আমাকে ছেড়ে দাও, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। সহজে তোকে ছাড়া যাবে না, তাহলে যে আমার খিদে মিটবে না। তোমাকে আমি আর বিরক্ত করবো না, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। কিন্তু আমার যে রক্ত চাই, আমার প্রতিশোধ চাই, প্রতিশোধ। না না না, প্রেত পুরাণ, যে পুরাণের পরতে পরতে জড়িয়ে আছে ভয় আর রোমাঞ্চ। প্রেত পুরাণের আজকের উপস্থাপনা লেখক শান্তনু ঘোষের কলমে কবরস্থ প্রেতের প্রতিশোধ। কলকাতার বিখ্যাত বিজনেসম্যান রঞ্জিত বাবুর অতি আদরের বড় মেয়ে সৌমিলি। ছোট থেকেই তার বিদেশে যাওয়ার ইচ্ছে। বিদেশে থেকে পড়াশোনা করে সেইখানেই সেটেল হওয়ার তার প্রবল আকাঙ্ক্ষা। কিন্তু মায়ের প্রবল আপত্তি এবং জোড়াজুড়ির উপক্রমে সেই ইচ্ছে তার অসম্পূর্ণই থেকে যায়। ছোট থেকেই তার পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির ওপর প্রবল ঝোঁক থাকায় সে ভারতীয় সংস্কৃতিকে একটু যেন নিচু চোখেই দেখে। আর এই নিয়েই তার মা ও বোনের সাথে ঝামেলা লেগেই থাকে তার। সৌমিলি কখনো রবীন্দ্রনাথ পড়েনি, এমনকি বঙ্কিম, শরৎ সবই তার অজানা। তবে ছোট থেকেই সে পড়াশোনাতে খুবই ভালো। বর্তমানে কলকাতার এক নামজাদা সফটওয়্যার কোম্পানিতে সে কর্মরত। বাড়িতে সবসময় মা বোনের সাথে কিছু না কিছু খুঁটিনাটি লেগেই থাকে, তাই বরাবরই সে কোম্পানির কোয়ার্টারেই থাকে। তবে এবছর পুজোয় বাড়ি ফেরার জন্য তার মনটা খুব ব্যাকুল হয়ে উঠেছে। অফিসের কোনো কাজেই তার মন বসছিল না। সৌমিলিকে এভাবে অস্থির দেখে শর্মিষ্ঠা নিজের কেবিন থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করে, কিরে, কিছু হয়েছে তোর? না রে, কিছু হয়নি তো। বললেই হলো, তোকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুই কোনো কিছু নিয়ে বেশ চিন্তিত। কি হয়েছে একটু বলবি? না রে, ঠিক চিন্তিত নয়, আসলে বাড়ির জন্য মনটা কেমন করছে। পুজোও আসছে পরের সপ্তাহে। মা কল করেছিল, বাট রিসিভ করিনি। কি রে, তুই পাগল হয়েছিস নাকি? কলটা রিসিভ করিসনি কেন? যাই হোক না কেন, কাকু কাকিমার তো বয়স হয়েছে নাকি? তুই আজ 5 বছর হলো বাড়ি ফিরিসনি, কাকিমার সাথে ঠিক করে কথা পর্যন্ত বলিসনি। তাদের কি খারাপ লাগে না বল? সৌমিলি চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। শর্মিষ্ঠা আবার বলে, শোন, একটা কথা বলি, বেশি ভাবিস না। আর অফিস থেকে রুমে ফিরে কাকিমাকে একবার কল ব্যাক করিস। আর কাল তো রবিবার, উইকেন্ড, বেরোবি কোথাও? না রে, অফিসের কিছু কাজ শেষ করতে বাকি রয়েছে, আর জামা কাপড়ও গোছাগুছি করতে হবে, না হলে সময় পাবো না আর। সত্যি যাবি তুই? হ্যাঁ রে, তোকে দেখে মনে হচ্ছে আমি বাড়ি ফিরতে শুনে আমার মায়ের থেকেও বেশি খুশি। কি
কি আর করি বল, তোর মতো একটা পাগলিকে এতদিনে একটু ঠিক করতে পেরেছি বলে কথা। এতে আমার চেয়ে বেশি খুশি আর কে হতে পারে বলতো? উত্তর দিয়ে শর্মিষ্ঠা ফিক ফিক করে হাসতে থাকে। তবে রে, অফিসের সিনিয়রকে পাগলি বলা হচ্ছে তো দাঁড়া। উত্তর দিয়ে দুজনেই একসাথে হাসতে থাকে। তারপর অফিসের কাজ শেষ করে দুজনে তাদের রুমে ফিরে আসে। সৌমিলি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে হাতে ফোনটা তুলে নেয়। কিছুক্ষণ এক দৃষ্টিতে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে ভাবতে তার মায়ের নাম্বারে কল করতে যাবে, এমন সময় ফোনটা বেজে ওঠে। স্ক্রিনের ওপর তার মায়ের নামটা ভেসে ওঠে। সৌমিলি ফোনটা রিসিভ করে। কিরে মা, কেমন আছিস? ফোনটা রিসিভ করছিলি না কেন? সেরকম কিছু না, অফিসের কাজ করছিলাম তাই রিসিভ করতে পারিনি। তুমি কেমন আছো? ও আচ্ছা, তা অফিস থেকে ফিরলি কখন? এই কিছুক্ষণ আগে, কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না এখনো। কোন প্রশ্নের? ও আচ্ছা, কেমন আছি? মেয়ে ছাড়া একজন মা যেরাম থাকতে পারে সেই নামই আছি। সৌমিলি কি বলবে বুঝতে না পেয়ে চুপচাপ হয়ে যায়। অপর প্রান্ত থেকে আবারও ভেসে আসে, ওসব কথা ছাড়, খেয়েছিস কিছু? না, এই একটু পরে খাবো। আচ্ছা, বেশি দেরি করিস না কিন্তু। আচ্ছা। আচ্ছা শোন না, আজ 5 বছর হয়ে গেল তুই একদিনও তো বাড়ি আসিসনি। তো এবারে পুজোতে আসবি মা একবার? হ্যাঁ, যাবো ভাবছি। সত্যি মা, আসবি? হ্যাঁ, যাবো নেক্সট উইকে। আচ্ছা মা, তুই বুঝতে পারছিস না এই কথাটা শোনার জন্যে কতদিন অপেক্ষা করেছিলাম। সৌমিলি আবারও ক্ষণিক চুপ হয়ে যায়, তারপর বলে ওঠে, আচ্ছা মা, রাখছি, এখন কাজে বসতে হবে। উত্তর দিয়ে সৌমিলি ফোনটা ডিসকানেক্ট করে দেয়। তারপর অফিসের কাজ শেষ করে অফিসে সাবমিট করে পুজোর আগের দিন বিকেলে সৌমিলি বাড়ি ফেরে। বাড়ির সবাই তাকে দেখে খুব আনন্দিত হয়। এত বছর পর তারা সবাই একসাথে মিলে পুজো কাটাবে। কিন্তু মানুষ যা চায় সব সময় কি তা সম্ভব হয়? হয়তো না। তাই সৌমিলিদের ক্ষেত্রেও এর অন্যথা ঘটেনি। তারা এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়, অথচ এই অভিজ্ঞতা সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। পুজোটা বেশ ভালোই কাটছিল তাদের, কিন্তু অষ্টমীর দিন শাড়ি পরা ও অঞ্জলি দেওয়া নিয়ে মা মেয়ের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, আর তাতেই সৌমিলি রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর বেরিয়েই তার বন্ধুদের ফোন করে। হ্যালো, হ্যাঁ বল রে। ব্যস্ত আছিস? আরে না না, বল কি হয়েছে? চল না, আজ একটু বেরোবি, ভালো লাগছে না কিচ্ছু। এই এক মিনিট, আবার বাড়িতে কি কিছু হয়েছে নাকি? তোরা আয় না, বলছি। আচ্ছা বেশ, তাহলে আমাদের সেই আগের মিট করবার জায়গায় চলে আয়, ওখানেই দেখা হবে, ঠিক আছে? আচ্ছা। আয়। সৌমিলি গঙ্গার ধারে গিয়ে বসে। দিয়া, সুনিতা, তানিয়া, সুমি চারজনে দেখা করে ওখানে। তারপর ওরা 5 জনে মিলে ঘুরে বেড়ায়। এদিকে সময় যত বয়ে যায় বাড়ির সবার চিন্তা বাড়ে। ফোন করলেও সৌমিলি তা রিসিভ করে না। এদিকে সন্ধে পেরিয়ে রাত নামে। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। সেই কোন সকালে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই, ফোনটাও রিসিভ করছে না। এত রাগের কি আছে বাপু? মায়ের যে চিন্তা হয় বোঝে না সেটা।
আরে টেনশন করো না, ও চলে আসবে। বন্ধুদের সাথে বেরিয়েছে, তাই রাত হচ্ছে একটু। আর তোমারও বা কি দরকার ছিল ওকে ওভাবে বলবার? যা পারো করো তোমরা, পরে একটা বিপদ আপদ হলে আমায় কিন্তু বলতে এসো না। এই বলে মুখটা ভার করে নিজের রুমের ভেতর চলে গিয়ে বেশ শব্দ করেই দরজা বন্ধ করে দিলেন তিনি। রাত্রি তখন 12:15। ওই সৌমেদি, আর বেশি ড্রিঙ্ক করিস না, বাড়ি যেতে পারবি না কিন্তু। যাব না আমি বাড়ি, যেখানে আমায় কেউ ভালোবাসে না, বোঝে না কেউ, সেখানে আমি ফিরবো না। ওই সুনিতা, শোন না, বলছি ওকে বলে না কোনো লাভ নেই, বুঝলি? তার চেয়ে ওকে বরং ধরে নিয়ে গিয়ে গাড়িতে তোল, চল। না, আমি যাব না, যতক্ষণ না বোতলটা আমি শেষ করতে পারি। আচ্ছা চল, বোতলটা নিয়েই চ, হোটেল বন্ধ হয়ে যাবে এবার, চল তাড়াতাড়ি। বলে চারজনে জোর করে সৌমিলিকে নিয়ে এসে গাড়িতে তোলে। নেশার ঘোরে দিক বিদিক শূন্য হয়ে প্রচণ্ড বেগে সুনিতা গাড়ি চালাতে থাকে। রাস্তাঘাট নির্জন, অন্ধকার ও নিস্তব্ধ। এমন সময় সৌমিলি চিৎকার করে বলে ওঠে, ওই সুনিতার বাচ্চা, গাড়ি থামা বলছি। কেন? এই মাঝ রাস্তায় আবার কি করবি? দাঁড়াতে বলেছি তাই দাঁড়াবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি, থাক, তোকে আর কিছু বলতে হবে না। সুনিতা একটা ফাঁকা মাঠের সামনে গিয়ে গাড়ি থামায়। চল, তোকে ধরে নিয়ে যাচ্ছি। না, আমি মাতাল নাকি যে তোরা আমাকে ধরে নিয়ে যাবি? আমি একাই যাব। সৌমিলি গাড়ি থেকে বেরিয়ে টলতে টলতে সামনের দিকে এগিয়ে যায়। সৌমিলি বুঝতে পারে না জায়গাটি একটি কবরস্থান। একটি কবরের ওপর দিয়ে সে হেঁটে চলে যায়, আর ঠিক তখনই তার হাতের মদের বোতলটি কবরের উপরে পড়ে ভেঙে যায়। সামনের দিকে ঘুটঘুটে অন্ধকার আর ক্লান্তির জেরেই বোধহয় সে আর এগিয়ে যেতে পারে না। মাথাটা যেন কেমন ঘুরছে তার। ওখানেই বসে পড়ে বমি করে ফেলে সে। কিছুক্ষণ বসে থাকার পরে একটু ওঠার চেষ্টা করে। পেছন ফিরে গাড়ির দিকে এগোতে যাবে, এমন সময় তার পাগুলো জমাট বেঁধে যায়। গাড়ির দিকে এগোতে পারে না সে আর। পেছন থেকে দুটো অদৃশ্য হাত যেন তাকে চাপটে ধরে। দুটো হাতে যেন হাজারো হাতির শক্তি অনুভব করলো সৌমিলি। শত চেষ্টার পরও সে নিজেকে ছাড়িয়ে উঠতে না পেরে অবশেষে হার মেনে নেয়। মুখ দিয়ে তার আর কোনো শব্দ বেরোয় না, শুধু একটা গোঙানি ছাড়া। হঠাৎ যেন দুটো হিমশীতল হাতের স্পর্শে অবশ হয়ে যায় তার সারা শরীর। সৌমিলি সেখানেই লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। সকালের রোদ্দুর চোখে এসে লাগায় যেন ধরফর করে উঠে বসে সৌমিলি। বেশ একটু অবাক হয়েই বুঝতে পারে সে নিজের ঘরের বিছানায়। আর তখনই মনে পড়ে যায় কাল রাতের আবছা স্মৃতি। কি রে মা, তোকে একটু বকেছি বলে তুই রাগ করে ঘর থেকে বেরিয়ে যাবি, ফোনটাও ধরবি না? তোর মা কি এতটাই খারাপ বল? আর তারপরে
কালকে ওরকম ভাবে অজ্ঞান হয়ে পড়ে গেছিলি, তোর বন্ধুরা না থাকলে কি হতো বলতো? না মানে আসলে সৌমিলি কথাটা শেষ করতে পারে না, চুপ করে বসে থাকে। আচ্ছা, আয় আয়, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিবি, আয়। হ্যাঁ যাচ্ছি। চলে যা সব, চলে যা, দূরে চলে যা। আমার কাছে আসিস না, মেরে ফেলবো তোদের সব কটাকে মেরে ফেলবো। ও মা, কি বলছিস রে তুই? ওগো শোনো না গো, মেয়েটা আমার কেমন করছে। আসিস না এখানে, মেরে ফেলবো, রক্ত খাবো তোদের। আরে কি হয়েছে? সৌমিলির কি শরীর খারাপ করছে নাকি? দেখো না গো, মেয়েটা কি সব বলছে। সকাল থেকে তো ঠিকই ছিল, এখন এই ভর সন্ধেবেলা এরকম করছে কেন কে জানে। সৌমিলি এবারে তার লাল দুটো চোখ তুলে তাকায় ওর মায়ের দিকে। তার মুখে একটা অদ্ভুত হাসি লেগে আছে, একটা বীভৎসতায় ভরা আনন্দের হাসি। তারপরেই ঘরে দৌড়ে আসা বাকিদের সবাইকে অবাক করে দিয়ে ও চেপে ধরল ওর মায়ের গলা। সবাই দৌড়ে আসে ওকে ছাড়াতে, কিন্তু সৌমিলির গায়ের জোরের সাথে পেরে ওঠে না কেউ, যেন কোনো পিশাচ এসে ভর করেছে ওকে। অনেক কষ্টে সবাই মিলে শান্ত করে ওকে। ও মেয়ের ভাবগতি ঠিক না। মেয়ে মানুষের গায়ে এই ধরনের শক্তি আমি আমার বাপ ঠাকুরদার কালে দেখিনি কখনো। এ নিশ্চয়ই কোনো অতৃপ্ত প্রেতাত্মার কার্যকলাপ। এসব কি বলছেন আপনি? এসব ভুয়ো কথা। প্রেত আত্মা বলে কখনো কিছু সম্ভব না, ওসব কল্পনাতেই হয়। বাস্তবে এদের কোনো অস্তিত্ব নেই। বলি, তোর বয়স কতটুকু আর অভিজ্ঞতাই বা কতটুকুই বা জানিস? তোর এই বয়স পেরিয়ে আজ জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই জীবনে, আর সেই অভিজ্ঞতা থেকেই বলছি ওর মেয়ের ভাবগতি অন্যরকম। না না দাদা, ও ছেলে মানুষ, ওর কথায় কিছু মনে করো না। আমি ক্ষমা চাইছি ওর হয়ে, আমি ক্ষমা চাইছি। না, মনে কেন করতে যাব? কিন্তু বিষয়টা ক্ষমা চাওয়া নিয়ে নয় রে, মেয়েটাকে সুস্থ করতে হবে কোনো বড় বিপদ হওয়ার আগে। কিন্তু উপায় আছে একটা। আগামীকাল অমাবস্যা, আমার পরিচিত এক তান্ত্রিক বাবা রয়েছেন, তার কাছে যাওয়া যাক। শুনেছি খুব বড় মাপের মানুষ তিনি, অনেক কিছু জানেন। নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় তিনি আমাদের বলে দেবেন। কিন্তু তিনি কোথায় থাকেন, কি বা তার পরিচয়, কিছুই তো জানি না। কিভাবে যাব তার কাছে? চিন্তা করো না, কাল রাত্রি 9টার সময় আমরা বেরোবো। কিন্তু সাবধান, ও যেন ভুলেও জানতে না পারে আমরা কোথায় যাচ্ছি। যথাসম্ভব দূর থেকে একটু লক্ষ্য রাখবেন ওর আচরণের দিকে। আচ্ছা, বেশ। রাত 9টা। যথারীতি সৌমিলিকে সমস্ত কিছু গোপন করে তার মামা বাড়ি যাওয়ার নাম করে সবাই বেরিয়ে পড়ে। সেও কোনো কিছুর বিন্দুমাত্র বুঝতে পারেনি, কিন্তু যখনই তারা সেই তান্ত্রিকের বাড়িতে প্রবেশ করতে যাবে, তখনই সে বলে ওঠে, আমাকে তোরা ঢুকিয়ে এখানে নিয়ে এসেছিস? ছাড়বো না তোদের কাউকে, সব কটাকে মারবো, সব কটাকে। আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসেন লাল ধুতি পাঞ্জাবি পরা এক মাঝ বয়সী ভদ্রলোক। গলায় বেশ বড় একটা রুদ্রাক্ষের মালা, চোখে মুখে গাম্ভীর্য আর ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট।
সৌমিলিকে সামলাতে যখন সবাই ব্যস্ত, তখন সবার হুঁশ ফেরে সেই গমগমে কণ্ঠস্বরে। কি বললি তুই? মারবি নাকি? কাকে মারবি তুই? এই বিশ্বেশ্বর আচার্য থাকতে কারোর কিছু হতে দেবে না। কত ক্ষমতা তোর, আয় দেখি। তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই তুই সরে যা, তুই সরে যা বলছি। আমাকে আমার কাজ করতে দে। না, আমি সরবো না। তোর কত ক্ষমতা আমি দেখবো বলেই ওদের দিয়ে তোকে এখানে আনিয়েছি। তাই নাকি? তুই আমাকে দেখেছিস? তবে তোকে আগে মারবো আমি, তোর রক্ত খাবো আমি, তারপর বলেই সে এক প্রকার তেড়ে যায় আচার্য বাবুর দিকে। তিনি সঙ্গে সঙ্গে হাতে এক মুঠো ধুলো তুলে নিয়ে ফিসফিসে সুরে মন্ত্র পড়ে তার গায়ে ছিটিয়ে দেয়। তৎক্ষণাৎ যেন ছ্যাঁকা খাওয়ার মতো দূরে সরে যায় সৌমিলি। আবারও একবার তিনি ধুলো তুলে নিয়ে মন্ত্রপাঠ করে তার গায়ে ছিটিয়ে দেয়। সে আরো উচ্চস্বরে চিৎকার করতে থাকে, কিরে বল, আর মারবি কাউকে? বলে সে আবার ছুটে আসে আচার্য বাবুর দিকে। কিন্তু তিনি এবার তার চাদরের খুঁট থেকে একটা লাল ফুল বের করে নিয়ে মন্ত্র পাঠ করতে শুরু করেন। সৌমিলি আবারও উচ্চস্বরে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। বল তুই কে? কেন এসেছিস এর দেহে? আর এদের মারতেই বা এত মরিয়া কেন তুই? বলবো না আমি। আচ্ছা বেশ। বলে তিনি আবার সেই লাল ফুলটাই উপর দিকে তুলে নিয়ে আধ বোঝা চোখে আকাশের দিকে চেয়ে মন্ত্র পাঠ করতে থাকেন। ওম নমস্তে চণ্ডিকে দেবী দানব ঘাতিনী বিনাশয় দুষ্ট প্রেতনাং সদা রক্ষী কুরু কুরু সাহা। ওম দুর্গে দুর্গে রক্ষিণী সাহা। আচার্য মশাইয়ের মন্ত্রপাঠের সাথে সাথেই কেমন যেন বদলে যেতে থাকে চারপাশের পরিবেশ। সাথে শুরু হয় ঝোড়ো হাওয়া। সৌমিলিও দুই কানে হাত চাপা দিয়ে অদ্ভুতভাবে পা ছুটতে থাকে। আরো বেড়েই চলে তার আর্তচিৎকার। ওম নমস্তে চণ্ডিকে দেবী দানব ঘাতিনী বিনাশয় দুষ্ট প্রেতনাং সদা রক্ষী কুরু কুরু সাহা। ওম দুর্গে দুর্গে রক্ষিণী সাহা। বেশ, তবে বল কে তুই? কেন এসেছিস? আর এদের মারার জন্য এত উতলা কেন তুই? তুই জানতে চাস? হ্যাঁ, জানতে চাস কেন কেন আমি ওদেরকে মারতে চাই? শোন, আমি ওই নির্জন স্থানে খবরস্থ অবস্থায় ছিলাম, আর ওই মেয়ে আর 4 জন বান্ধবী ওখানে গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় আমার কবরের উপরে বমি করে। ওদের খাওয়া মদের বোতল ছুঁড়ে মারে আমার ওপর। আমার শান্তির ঘুম নষ্ট করেছে ওরা। কাছের বোতলের খাওয়ার টুকরোগুলো আমার শরীরের ওপর পড়ে। সারা যন্ত্রণায় কাতর হয়ে আমি প্রতিজ্ঞা করি যে ওদের মেরে ওদের রক্তে স্নান করব আমি। আচ্ছা বুঝলাম, কিন্তু তুই তো নিজে বললি ওরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল।
আর রাতের অন্ধকারে নেশার ঘোরে ওরা একটা ভুল করে ফেলেছে। এবারে ছেড়ে দে ওকে, তুই ফিরে যা তোর জায়গায়। আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি মেরে ফেলবো, সব কথাকে মেরে ফেলবো, প্রতিশোধ নেবো আমি ছাড়বো না। ওর খারাপ কাজের শাস্তি ও পেয়েছে, এবারে ওকে ছেড়ে দে, তোর প্রতিশোধ পূরণ হয়েছে। আমি নিজে তোর আত্মার শান্তির ব্যবস্থা করব, তোকে আর ওই কবরে কষ্ট ভোগ করতে হবে না। তার কথায় কেমন যেন একটু শান্ত হয়ে আসে সৌমিলি। টকটকে লাল চোখগুলো যেন আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই তার অবসন্ন শরীরটা লুটিয়ে পড়ে মাটিতে। আচার্য মশাইয়ের আদেশে বাকি সবাই তাকে নিয়ে গিয়ে বসায় ঘরের ভিতরে। বুঝলেন রঞ্জিত বাবু, এ যাত্রায় আপনার মেয়ে মায়ের কৃপায় বেঁচে গেছে। কারণ যে প্রেত ওর ওপরে ভর করেছিল সে আসলে নরকের প্রেত। মুসলিমরা যাকে জিন বলে থাকে। এরা প্রথমে কোনো না কোনো মাধ্যমে পুরুষের দেহে প্রবেশ করে, আর তারপরে কোনো মারণ রোগের মতো ধীরে ধীরে শুষে নেয় তার প্রাণ শক্তি। তবে এই প্রেত এত সহজে আপনার পিছু ছাড়বে না। তাই আমি ঠিক করেছি আগামী কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সৌমিলির মঙ্গল কামনায় একটা যজ্ঞ করব। তাই এই কটা দিন একটু সাবধানে থাকবেন, আর এইটা মেয়েকে সব সময় পরিয়ে রাখবেন। এই বলে তিনি রঞ্জিত বাবুর হাতে একটা ছোট্ট পিতলের কবচ জাতীয় কিছু তুলে দেন। রঞ্জিত বাবু দেখেন তাতে একটা ষড়ভুজ আঁকা, আর তার মাঝখানে সংস্কৃতে সম্ভবত মন্ত্র লেখা। আপনাকে আমার ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই বিশুবাবু। আপনি না থাকলে আমার মেয়েটাকে হয়তো আর ফিরেই পেতাম না। এই বলে আচার্য বাবুর দু হাত চেপে এক প্রকার কেঁদে ফেলেন রঞ্জিত বাবু। একটু হেসে আচার্য মশাই বলেন, এখন ভেঙে পড়লে একদম চলবে না রঞ্জিত বাবু। আপনার পরিবারের আপনাকে প্রয়োজন, তাই ভগবানের উপর বিশ্বাস রাখুন। তিনি থাকলে এই জগতে কোনো অপশক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মাঝরাতের আকাশে এক টুকরো মেঘের পাশে ভেসে রয়েছে কৃষ্ণা অষ্টমীর বাঁকা চাঁদ, আর সেই চাঁদের স্তিমিত জ্যোৎস্নার নিচেই যজ্ঞে আহুতি দিয়ে চলেছেন তান্ত্রিক বিশ্বেশ্বর আচার্য। আর সামনে জড়সড় হয়ে বসে আছে সৌমিলি আর তার বাড়ির সবাই। অন্ধকারের মধ্যেই চারিদিকে শুধু কিসের যেন ফিসফিস। কারা যেন সব কথা বলছে নিজেদের মধ্যে। আবার কখনো মনে হচ্ছে একটা কণ্ঠস্বরই বারবার বিভিন্ন সুরে কথা বলে চলেছে। এই ফিসফিসে সুর সৌমিলির খুব চেনা, কিন্তু সে বারবার যেন কেঁপে উঠছে আতঙ্কে। তবে এত কিছুর মধ্যে একবারের জন্য থামেনি আচার্য মশাইয়ের সুস্পষ্ট মন্ত্রপাঠ। ওম কালিকাই বিদ্যাহি শ্মশান বাসিনেই ধীময়ে তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম হ্রিং দক্ষিণে কালিকায় সাহা। ওম দুষ্ট প্রেত নাশনায় সাহা। ওম কালিকাই বিদ্যাহি শ্মশান বাসিনেই ধীময়ে তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম হ্রিং। বারবার একটা ঝোড়ো হাওয়া এগিয়ে আসতে চায় ওদের দিকে, কিন্তু একটা অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে বারবার ফিরে যায়। কিন্তু রাত যত এগিয়ে চলে ভোরের দিকে, ততই যেন শান্ত হয়ে আসে সেই হাওয়ার দাপট। সারা রাতের পর একটু ভোরের দিকেই যজ্ঞ শেষে আচার্য মশাই একটা ছোট মাটির ভাঁড়ে বেশ কিছুটা তরল নিয়ে সৌমিলির দিকে এগিয়ে দিয়ে বলেন, মা,
এবারে তুমি এই মাটির ভাঁড়টা সামনের নদীর জলে ভাসিয়ে দাও। মনে মনে ভগবানকে স্মরণ করে ভাসিয়ে দাও, যাতে তোমার ওপর ভর করা সেই অতৃপ্ত আত্মা তার এতদিনের যন্ত্রণা থেকে মুক্তি পায়। সৌমিলি চুপচাপ গিয়ে নদীর জলে ভাসিয়ে দেয় মাটির পাত্রটা। এখন আর তার মনে কোনো অবিশ্বাস নেই, নেই অলৌকিকের প্রতি কোনো সংশয়, বরং সে যেন একটু ভক্তি বোধ করে আচার্য মশাইয়ের প্রতি। নদীর তীর থেকে ফেরার সময় সে শুধু শুনতে পায় একটা হালকা ছলাৎ ছলাৎ শব্দ, যেন সেই ঝোড়ো হাওয়াটাই আস্তে আস্তে পা ফেলে মিলিয়ে যাচ্ছে নদীর বুকে। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের উপস্থাপনা। লেখক শান্তনু ঘোষের কলমে কবরস্থ প্রেতের প্রতিশোধ। আমাদের আজকের গল্পে কথকের চরিত্রে ছিলেন রুদ্র, অন্যান্য চরিত্রে শ্যামারজনী দত্ত, নবনীতা, ইন্দ্রাণী, জয়, সায়ন, সৃষ্টি, রুকসা, শুভ স্বপ্না, ডেভিড। স্ক্রিপ্ট রাইটিংয়ে সৌভিক, পোস্টার ডিজাইন ও সাউন্ড ডিজাইনে গীতাম। সমগ্র গল্পের পর্ব পরিচালনায় ছিল টিম প্রেত পুরাণ। আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর সব শেষে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আমাদের চ্যানেল প্রেত পুরাণে। সামনের শুক্রবার আবার একটা শিহরণ জাগানো রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততদিন স্টে টিউন টু প্রেত পুরাণ।